সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই কাশ্মীরের পেহেলগাম যে হত্যাকাণ্ড তার সম্পর্কে সবাই জেনেছেন এবং ইতিমধ্যে সবগুলা ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং বিশ্বের অনেক দেশের সংবাদপত্রের শিরোনাম হয়তো হয়েছে, দেখেছেন। অনেক সংবাদ ঘাটাঘাটি করে প্রকৃত কিছু তথ্য পাওয়া গেছে, তা আপনাদের সম্পর্কে পেশ করব। এবং অনেক বিশেষজ্ঞ মনে করেছেন যে এটা নিছক একটা সন্ত্রাসী হামলা, এটা না, এটার পিছনে অনেক বড় রাজনৈতিক কারণ আছে, যা অনেকেই মনে করেন। বিশেষ করে কিছু ভারতীয় গবেষক এবং ভারতের বাইরে বাংলাদেশ, পাকিস্তান এবং নেপাল এবং আশেপাশের দেশগুলা কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে এটা বিজেপি সরকারের সাজানো একটা নাটক। কারণ বিজেপি সরকার এর আগেও বহুবার এই ধরনের নাটক সাজিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পায়তারা করেছে। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ভারতকে একটা কট্টরপন্থী উগ্র রাষ্ট্র বানানোর পন্থার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আগামী নির্বাচনকে সামনে রেখে এটাও তার একটা কারণ। যে এই যে বিজেপি যে আরএসএস যে সংগঠন, আরএসএস এর যে উগ্র সংগঠন, এটার একটা রেজুলেশন আছে তাদের অভ্যন্তরীণ গঠন কাঠামো, যে 70-এর বেশি বয়স হইলে, 75-এর বেশি বয়স হইলে তিনি সংগঠনের নেতা বা প্রধানমন্ত্রী এরকম কিছু থাকতে পারবেন না। তো আগামী বছর মানে 6 মাস আছে বাকি, নরেন্দ্র মোদীর 6 মাস পূর্তি হলে 75 হয়ে যাবে। তাকে ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিতে হবে, আরএসএসের প্রধান থেকে অব্যাহতি নিতে হবে। এটা হলো একটা কারণ যে তিনি যদি অব্যাহতি নেন তাহলে আগামী নির্বাচনে, সামনে যে নির্বাচন আছে, এই নির্বাচনে অমিত শাহ হবেন প্রধান, বিজেপির প্রধান। তাইলে মোদির ইমেজ আর অমিত শাহের যে ইমেজ, রাজনৈতিক ক্যারিয়ারের ইমেজ, দুইটার মধ্যে বেশ পার্থক্য আছে। যদিও দুইজনেই কট্টর বাংলাদেশ, পাকিস্তান বিরোধী এবং মুসলিম বিরোধী, তথাপিও গ্রহণযোগ্যতার দিকে মোদির মতো এখনও অমিত শাহ হতেও পারেন নাই। তাই এইরকম একটা নাটক সাজিয়ে মুসলমান বিদ্বেষ বাড়িয়ে এই ভোট ব্যাংক বাড়ানো। এবং আরেকটা জিনিস লক্ষ্য করলেন যে ওই দিন মোদি ছিলেন দেশের বাইরে, সৌদি আরবে, আর অমিত শাহ গেলেন কাশ্মীরে হেলিকপ্টার দিয়ে। এতে এইখানে অমিত শাহকে সামনে নিয়ে আসা হলো, আর মোদি প্রোটোকলে তিনি আসার কথা, এজন্য তিনি না আসে তিনি আগে থেকে দেশ থেকে সরে গেলেন। এই হলো একটা কথা। আর একটা কথা হচ্ছে যে ওয়াকফ বিল নিয়ে যে একটা ডিবেট শুরু হয়েছিল ইন্ডিয়াতে, বা একটা প্রতিবাদ শুরু হয়েছিল মুসলমানদের পক্ষ থেকে, এবং কিছু সেকুলার এবং কিছু ধর্মনিরপেক্ষ জনমত মুসলমানের পক্ষে ছিল ওই ওয়াকফ বিলের রহিতকরণ বিষয়ে। তো এই যে যারা পক্ষে ছিলেন তাদেরকে প্রভাবিত করার জন্য কিছু হিন্দুকে বলি দেওয়া হলো যে দেখো, মুসলমানদের পক্ষ আপনারা নিচ্ছেন আর মুসলমানরা এইভাবে তোমাদের ধর্মীয় লোক দেখে দেখে জবাই করতেছে। এইটা হচ্ছে আরেকটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে যে মুসলমানকে নির্যাতন করার জন্য ইস্যু তৈরি করা, এই হচ্ছে আরেকটা কারণ। আর আরও কিছু গবেষক এইরকম কারণ তুলে ধরেছেন, যেমন ভারত
কূটনৈতিকভাবে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং ভারতের অনেক নেতিবাচক প্রভাব চলে আসছে, বিশেষ করে এই বিজেপি সরকারের কারণে। ভারতের কূটনৈতিক পরাজয় হচ্ছে সব জায়গায়। খুদ আমেরিকার সাথে যে ভারতের সম্পর্ক ছিল ওই জায়গায়ও কিন্তু ভারত একটা বড় ধরনের ধরা খাইছে। এটা ভারতে জানে এবং যারা কূটনৈতিক বিশেষজ্ঞ তারা যাচ্ছে। ভারত আমেরিকা বিশ্বাস করে না ভারতকে, অসহযোগিতা দেশ তারা ঘোষণাই করছে। আর বিশেষ করে ভারতীয় যে যারা আমেরিকায় ছিল বা ভারতীয় নাগরিক, এদেরকে যেভাবে অপমান করে দেশে পাঠাইছে, এটার মানেই হচ্ছে যে এটা মেসেজ দেওয়া ভারতকে যে তোমাদের এই। তাছাড়া তো তারা স্যাংশন ট্যাংশন দিচ্ছে, রোকে দিচ্ছে এবং তারা বিভিন্নভাবে বুঝাই দিচ্ছে যে ভারতকে আমাদের সহযোগী না, এটা আমরা দক্ষিণ এশিয়া তোমাদেরকে যেভাবে সহযোগী হিসেবে চাইছিলাম তোমরা সে আমাদের তোমাদের পলিসি নিয়ে তোমরা থাকো, আমাদের সাথে তোমাদের তো হচ্ছে না। তো এই যে কূটনৈতিক পরাজয় শুধু ভারত এবং দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য কোনো জায়গায় তো মনে করেন যে বা ভারতের ওই লবিংটা কাজ করতেছে না, বা ভারতের একটা অবস্থান একেবারে কুলুষিত হয়ে গেছে বিভিন্নভাবে। তো সেই জায়গায় এই অ্যান্টি টেরোরিজম বা অ্যান্টি মুসলিম একটা গ্রুপ আছে বিশ্বে, অ্যান্টি মুসলিম। ওই গ্রুপটাকে কাছে টানার জন্য এই ধরনের একটা ঘটনা ঘটাইছে, যাতে ওই গ্রুপটা কাছে আসে এবং সাথে সাথে কাজও করছে তাদের এই ফর্মুলাটা। কিছু কিছু দেশ তাদের সাথে সংহতি ঘোষণা করেছে এবং একাত্মতা ঘোষণা করেছে। এটার মূল উদ্দেশ্য যে এই সন্ত্রাসবাদ না, মূল উদ্দেশ্য হচ্ছে তাদের রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে নতুন করে একটা বন্ধুত্ব স্থাপন করা, একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা, শুধুমাত্র এই একটা ঘটনাকে কেন্দ্র করে, এবং কিছু হিন্দু ভাই বোনদেরকে ওরা বলি দিয়ে দিছে। তো এই হচ্ছে মোটামুটি তাদের উদ্দেশ্য। এই যেগুলা যে এই উদ্দেশ্যেই ভারত সরকার, বিজেপি সরকার এই ঘটনাটা ঘটিয়েছে। আর আরেকটা বিশেষ দিক হচ্ছে যে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের একটা কূটনৈতিক বলয় হয়ে গেছে, ভারত এই জায়গায় একা হয়ে গেছে। তো ওইদিকে চায়নার সাথে কিছু করতে পারবে না, কারণ চায়না এবং ভারতের শক্তি মানে দিন রাতের পার্থক্য। চায়নার সাথে ভারতের কোনো পাঞ্জা লড়া যায় না, মানে ওইটা বাদ, মানে চায়না কোনো হিসাবেই ধরে না ভারতকে। চায়না হচ্ছে যে সে আমেরিকাকে কিছু কেয়ার করে, এছাড়া পৃথিবীর কাউকে তার অত বেশি নাই। আর তাইলে কি করতে হবে ভারত এখন দেখছে যে পাকিস্তানকে দুর্বল করতে হবে। এজন্য দেখেন যে এই ধরনের একটা হামলা যে বা যারাই করুক সবাই নিন্দা জানাচ্ছে, এটা তো অবশ্যই গ্রহণযোগ্য না। কিন্তু ওইটাকে কেন্দ্র করে পাকিস্তানকে দমিয়ে রাখার জন্য বিভিন্ন নিষেধাজ্ঞা, বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপ তারা নিয়েছে। এগুলা হচ্ছে যে পাকিস্তানকে কিভাবে আন্ডারএস্টিমেট করা যায় এবং পাকিস্তানকে কিভাবে অর্থনৈতিকভাবে, কূটনৈতিকভাবে মানে ডাউনে রাখা যায়, এইটা হচ্ছে তাদের পলিসি। তাইলে এক দিলে অনেক লাভ হইল। কাশ্মীরের পুরা নিয়ন্ত্রণে তাদের কঠোরভাবে নেওয়ার জন্য তারা একটা পদক্ষেপ নিতে পারবে। পাকিস্তানকে সারা দমিয়ে রাখতে পারবে, জানে তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করে পারবে না, এজন্য তারা অন্য পন্থা বিকল্প করতে। আর 3 নম্বর হচ্ছে যে যদি বিশ্বের অনেকগুলা শক্তি তাদের পক্ষে পাবে এই ইস্যুতে, আর তাদের দেশের নির্বাচনী তারা যে একটা পরিবেশ, অমিত শাহকে নেতা বানিয়ে দিবে আর সামনে নিয়ে আসছে, এবং আগামী নির্বাচনে যাতে বিজেপি সংখ্যাগরিষ্ঠভাবে নির্বাচিত হতে পারে, কংগ্রেসকে মার দিতে পারে, এই হচ্ছে। আর তাছাড়া ভারতের মুসলমানকে যেভাবে নির্যাতন করেছে এই গত সপ্তাহে, এটা বিশ্ববাসী দেখেছে। এই নির্যাতনের নিন্দা সারা বিশ্ববাসী ভারতকে খুব তিরস্কার করতেছে। এইটাকে ডাইজেস্ট করার জন্য এইটা আর একটা পদক্ষেপ। তো এই সমস্ত এইগুলা হচ্ছে ভারত সরকারের পরিকল্পিত একটা ইস্যু দিয়া অনেকগুলা রাজনৈতিক এবং কূটনৈতিক সুবিধা সে নিচ্ছে, আর মুসলমানদেরকে ব্লেম দিচ্ছে, বাংলাদেশকে দিচ্ছে, পাকিস্তানকে দিচ্ছে। তো মূল উদ্দেশ্য হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ এই সমস্ত দেশগুলোকে
দমীয় রাখা ওইদের বেকায়দায় ফেলা। কারণ এরা তো হচ্ছে হিন্দুত্ব চেতনাধারী দল। হ্যাঁ, এই যে শুভেন্দুর বক্তৃতা আপনি নিশ্চয়ই শুনেছেন যে সে গাজা ধ্বংস করছে, ইসরায়েল আমরাও করব, মানে পাকিস্তান করবে বা বাংলাদেশ করবে, এইটাই তো। বা দেশের ভিতরে যে মুসলমান আছে এরাই তো করতে চায়। এরপরে আপনার এই যে ময়ূক আছে, দেখেন না ময়ূক, সব বাড়ি কট্টরপন্থী হিন্দু ছাড়া বাদ বাকি সবাই ভারতে থেকে বাইরে চলে যাওয়ার জন্য বলতেছে। হ্যাঁ, মানে তার ধর্মের লোক, মনে করেন মুসলমানের কথায় বাদই দিলাম, সে যারা সেকুলার আছে, যারা ধর্মনিরপেক্ষ, ওদেরকেও সে দেশ থেকে বাইরে দিচ্ছে। মানে এরা কি ভাবে এদের তাদের বাবা সম্পত্তি এই পৃথিবী। এরা বুঝে না যে যাকে দেশ ভারত থেকে বের হতে বলছে সেও একজন ভারতের নাগরিক। সে ময়ূক যে নাগরিক, সেও একজন নাগরিক। মতাদর্শ থাকবে, সব দেশে আছে। তো অন্যর মতাদর্শ হজম করার ক্ষমতা যদি না থাকে, ওইটাই কি কট্টরপন্থা বলে। আর এই আরএসএস, বিজেপি, এই ময়ূক, এই যে শুভেন্দু, ওইগুলো হচ্ছে সাম্প্রদায়িকতার বিষ চড়িয়ে রাজনৈতিক ফায়দা নেই। এদের ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তিত্ব নাই। এরা বিশ্ববাসীর জন্য এরা হুমকি। এরাই হচ্ছে প্রকৃত সন্ত্রাসবাদ। ধন্যবাদ।